আমরা কখনোই মনে করি না যে আমরা ক্ষমতায় আসব। আমরা মনে করি যদি জনগণ ভোট দেয় আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাব। বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতার চেয়ে আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান সবচেয়ে দীর্ঘক্ষণ বাংলাদেশের মানুষের সাথে সময় কাটাচ্ছেন। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই মাই টিভির নতুন বাংলাদেশ অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব জিয়াউদ্দিন হায়দার। জনাব জিয়াউদ্দিন হায়দার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আপনাদের যে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ এখন জামাত ইসলামী আপনাদের এগেনস্টে নানা রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তো এগুলো মোকাবেলায় বিএনপির প্রস্তুতি তত কেমন? আমাদের বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়। আমরা শুনি যে অনেক অপপ্রচারই, গুজব, আমরা বলি রিউমার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলো বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের বিরুদ্ধে চালানো হয়। লোক মারফত শুনি যে জামাত ইসলামের সাথে জড়িত আছে। আমাদের অনেক নেতা এই আক্রমণের শিকার, বিশেষ করে আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমাদের সালাউদ্দিন ভাই সহ অনেকেই এই আক্রমণের শিকার। তো আমরা চেষ্টা করছি এগুলোর ডিবাং করার জন্য। এই গুজবগুলোকে ডিবাং করে আমরা চেষ্টা করি কাউন্টার কন্টেন্ট তৈরি করে সেগুলো সোশ্যাল মিডিয়া হোক, আপনাদের মতো মেইন স্ট্রিম মিডিয়া হোক, আপনাদের মাধ্যমে এগুলোকে ডিস্ট্রিবিউট করা, যাতে বাংলাদেশের সাধারণ মানুষ প্রকৃত সত্য জানতে পারে। এবং এই জন্য ফ্যাক্ট চেকিং, এইটাও এখন আমরা আমাদের পার্টির ভিতরেই ফ্যাক্ট চেকিং একটা কাজ আমরা শুরু করেছি, যাতে করে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়ার যে বিভিন্ন রকম সংবাদ আমাদের বিরুদ্ধে ছাপানো হয়, গুজব ছাপানো হয়, এগুলোকে অফিসিয়ালি ডিবাং করার জন্য, অফিসিয়ালি এই ফ্যাক্ট চেক করার জন্য আমরা একটা ব্যবস্থা শুরু করেছি, যেটার সুফল আমার মনে হয় যে আমরা ধীরে ধীরে পেতে শুরু করব। জামাত বা শিবির যেভাবে সংগঠিতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালায়, বিএনপিকে বা ছাত্রদল বা অন্যান্য যে আপনাদের সংগঠনগুলো আছে সেই তুলনায় অতটা সংগঠিত মনে হয় না। এর কারণ কি? বাই ডেফিনেশন জামাত ইসলাম তো একটা রেজিমেন্টাল পার্টি। তাদের টপ ডাউন অ্যাপ্রোচ এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল অ্যাপ্রোচ। ইন কন্ট্রারি বিএনপি একটা সেন্ট্রিক দল। এখানে বিভিন্ন মতের, বিভিন্ন পথের নারী পুরুষ বিএনপি করে, এবং বাংলাদেশের জাতীয়তাবাদ যে কনসেপ্ট, এই কনসেপ্টটি আমাদের সবাইকে, বিভিন্ন মত পথ ধর্মের হলেও আমরা একসাথে থাকবো, একসাথে সহ অবস্থান করবো, এইটাই বিএনপির মূল আপনার লক্ষ্য। তো সেখানে এটা সত্য কথা, আমরা জামাত ইসলামের মতো একটা রেজিমেন্টাল পার্টির মতো এরকম অর্গানাইজডভাবে হয়তো সোশ্যাল মিডিয়াকে আমরা হ্যান্ডেল করছি না, বা হয়তো করার কথাও না আমাদের। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, সামনে যেহেতু ইলেকশন আসছে এবং 300 আসনে আমাদের প্রার্থিতা অলরেডি 227টা আসনে ডিক্লেয়ার হয়েছে, বাদবাকি ডিক্লেয়ার হওয়ার পরে আমরা মনে করি যে বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে এই অপপ্রচার হয়তো আরও বাড়বে, আমাদের নেতাদের বিরুদ্ধে আরও বাড়বে, এবং অন্তত জনগণের কাছে সত্যটা যদি আমরা প্রকাশ করতে পারি, তার জন্য আমরা দল থেকে একটা আমাদের যে কমিউনিকেশন স্ট্র্যাটেজি, এটাকে আমরা একটু স্ট্রেনথেন করেছি। আপনারা হয়তো দেখেছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একটা নোটিশ সাইন করেছেন। সেখানে আপনি দেখবেন যে 7টা টিমে আমরা বিভক্ত হয়েছি। 7টা টিমের মধ্যে টিভি, রেডিও, মাস মিডিয়া, সংবাদপত্র, কন্টেন্ট ডেভেলপমেন্ট, তারপরে আপনার অনলাইন অ্যাক্টিভিস্ট, ওনাদের সাথে কাজ করার জন্য, এবং আমাদের যে গ্রাসরুটে যারা আছে, এখন উপজেলা, জেলা পর্যায়ে প্রেস ক্লাবগুলো আছে, এবং সেখানে আপনার অনেক লোকাল ইনফ্লুয়েন্সার আছে, ওনাদের সাথে কাজ করার জন্য একটা টিম তৈরি করা হয়েছে, আমরা বলি বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক। তো আমরা নিজেদেরকে ডিসিপ্লিন করার চেষ্টা করছি, আমরা বিভিন্ন ভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা মনে করি যে এই যে সিস্টেম্যাটিকভাবে আমরা যে আগাচ্ছি, এর সুফল দল হিসেবে আমরা পাবো, এবং বাংলাদেশের জনগণও এই সুফল ভোগ করবে। আপনি একজন চিকিৎসক এবং চিকিৎসা খাত নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন, বিশ্ব ব্যাংকেও কাজ করার অভিজ্ঞতা আপনার আছে। তো বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার অর্থাৎ প্রাথমিক চিকিৎসা ফ্রি করার কথা সহ হেলথ সেক্টরে একটা বিপ্লব আনার কথা বলছে, তো এটা কি আসলে কিভাবে বাস্তবায়িত হবে? প্রাইমারি হেলথ কেয়ারে যাওয়ার আগে আমি ছোটোভাবে বলি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম একটা দল নির্বাচনের আগেই
জনকল্যাণের জন্য যেসব খাত আছে, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জলবায়ু, উইমেন্স এম্পাওয়ারমেন্ট, ইয়ুথ ডেভেলপমেন্ট, জবস, এগুলো নিয়ে বিশদ কর্মপরিকল্পনা তৈরি করেছে। এগুলো সবই করা হয়েছে 31 দফার আলোকে এবং আমাদের যে অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান, ওনার সরাসরি গাইডেন্সে। তো স্বাস্থ্য নিয়ে আমাদের বিশদ কর্মপরিকল্পনা আমরা তৈরি করেছি। আমরা বলছি যে আমরা প্রাইমারি স্বাস্থ্যসেবাকে স্ট্রং করতে চাই। প্রাইমারি হেলথ কেয়ার এটা একটা ফাউন্ডেশন, একটা হেলথ সিস্টেমের ফাউন্ডেশন। এইটার আওতায় আমরা প্রিভেন্টিভ এবং প্রমোটিভ যে স্বাস্থ্যসেবা, এইটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই। আমরা নিশ্চিত করতে চাই যাতে করে মানুষ যে রোগে যে ভুগছে, এই রোগে ভুগতে না পারে। কারণ একবার যদি অসুখ মানুষের হয়, তখন এটার চিকিৎসার জন্য এর খরচ অনেক বেড়ে যায় এবং এই কারণে আমাদের দেশে আপনার আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক হাই। আমরা যে 100 টাকা খরচ করি, তার 74 থেকে 75 টাকাই যায় নিজের পকেট থেকে, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। তা আমরা সেই আউট অফ পকেট এক্সপেন্ডিচারকে কমানোর জন্য আমরা প্রিভেনশন এবং হেলথ প্রমোশন এটার উপরে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। আমরা গ্রামে গ্রামে যারা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই সারা দেশব্যাপী, শহরে এবং গ্রামে। এই স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে যাবেন এবং যে প্রতিটি মানুষের যেমন ব্লাড প্রেশার, সুগার, ব্লাড সুগার ওনারা চেক করবেন, মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিন করবেন, ছোট বাচ্চা যারা 5 বছর বয়সে ছোট, তাদের পুষ্টি অবস্থা কেমন, তাদের উচ্চতা নেওয়া, তাদের ওজন নেওয়া, এই কাজগুলো করবেন। তাদের মেন্টাল হেলথ স্ক্রিন করবেন যাতে মেন্টাল হেলথ আমাদের ভালো থাকে। এবং কাউকে যদি ওনারা মনে করেন যে রোগে ভোগার সম্ভাবনা আছে বা অলরেডি রোগে ভুগছেন, তখন ওনাদেরকে রেফার করবেন নিকটবর্তী যে প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে চিকিৎসার জন্য রেফার করবে। যদি প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে তাদের চিকিৎসা করতে পারে, চিকিৎসা করবে, না পারলে তার উচ্চতর হসপিটালে সেখান থেকে তারা রেফার করবে। তো আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে চাই, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাই, যাতে করে মানুষ তাদের যে সেবা, প্রকৃত সেবা তারা নির্দ্বিধায় পায়। আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দীর্ঘদিন থেকে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। তো এখন উনি কবে দেশে ফিরবেন সে নিয়ে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ আছে, জানতে চায়। তো উনি কবে দেশে আসছেন এবং সরাসরি সশরীরে বিএনপির নেতৃত্ব দিবেন, সে ব্যাপারে কোনো তথ্য কি দেওয়া সম্ভব? না, উনি তো আমাদের সাথে সবসময় আমাদের সাথেই আছেন, বাংলাদেশের সাথেই আছেন। আমার তো মনে হয় যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতার চেয়ে আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমান সবসাথে দীর্ঘক্ষণ বাংলাদেশের মানুষের সাথে সময় কাটাচ্ছেন। ফিজিক্যালি উনি কবে ফিরবেন এটা ওনার পুরোটাই পারিবারিক একটা সিদ্ধান্ত। উনি ফিরবেন, খুব শীঘ্রই ফিরবেন এবং ইনশাল্লাহ উনি আমাদের যে নির্বাচন যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন উনিই শুরু করবেন এবং আমাদেরকে বিজয়ের দিকে, ধানের শীষকে বিজয়ের দিকে উনি এগিয়ে নিয়ে যাবেন। দেশের মানুষ বা বিশ্ববাসী হয়তো মনে করে যে আসছে ফেব্রুয়ারির নির্বাচনে হয়তো বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে। তো আমরা অতীতেও দেখেছি যারা ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে, পরবর্তীতে তাদের বিদায়টাও আবার সেরকম হয়। তো এইটা যাতে না হয়, সেই পরিস্থিতি মোকাবেলার জন্য বিএনপির প্রস্তুতি কী? প্রথমে আমি বলি যে আমরা কখনোই মনে করি না যে আমরা ক্ষমতায় আসব। আমরা মনে করি যদি জনগণ ভোট দেয় আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাব। তো ক্ষমতায় আসা আর দেশ পরিচালনার দায়িত্ব পাওয়া দুটো কিন্তু ভিন্ন কনসেপ্ট। এবং সেখান থেকে আপনারা বুঝতে পারেন যে কোন ধরনের মাইন্ড সেট নিয়ে বিএনপি বর্তমানে রাজনীতি করছে। আর শক্ত প্রতিদ্বন্দ্বী নাই বা আছে, আমার মনে হয় না সেটা মনে করে আমরা রাজনীতি করি। আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা মানুষের জীবন উন্নয়নে কী কী কাজ করব, কিভাবে করব, এগুলোকে আমরা জনগণের সামনে নিয়ে যাব। স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, জলবায়ু আমরা জনগণের সামনে নিয়ে যাব। যে জনগণ যদি মনে করেন যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের জন্য কোনো ভালো কিছু বিএনপি নিয়ে আসবে, একটা আধুনিক, একটা দক্ষ, একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাহায্য করবে, জনগণ বিএনপিকে ভোট দেবে, বিএনপি দেশ পরিচালনা করবে, সবাইকে সাথে নিয়েই করবে। আচ্ছা, আমরা জানতে পেরেছি নির্বাচনকে কেন্দ্র করে আপনারা নতুন একটা অফিস নিচ্ছেন বা নিয়েছেন। তো সেই অফিস কোথায় এবং এটার কার্যক্রমটা কি হবে? না, এটা হলো নির্বাচন যে পরিচালনার জন্য একটা সেন্ট্রাল অফিস। এটা প্রত্যেকবারই নেওয়া হয়, প্রত্যেকবার নির্বাচনের আগেই একটা সেন্ট্রাল নির্বাচন মনিটরিং সেল থাকে, সেখান থেকে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হয় এবং দেশের বিভিন্ন জায়গায়
বিভিন্ন অফিস আদালত তাদের সাথে যে লিয়াজও মেনটেন করা, ক্যাম্পেইনকে পরিচালনা করা, সেন্ট্রালি একটা ক্যাম্পেইন পরিচালিত হবে, সেগুলোর জন্য আমাদের একটা অফিস নেওয়া হচ্ছে। বর্তমানে অফিস প্রতিষ্ঠার কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি অফিস ফাংশনিং হবে। আওয়ামী লীগের মতো একটা বড় দল নির্বাচনের বাইরে আছে এবং তাদের শক্তি, প্রধান শক্তি ভারত, বর্তমান রিজিমের বিরুদ্ধে বিএনপির সাথেও তাদের সুসম্পর্ক নাই। তো এই অবস্থায় তারা হয়তো নির্বাচনের বিপক্ষে কাজ করবে বা নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেবে, এটা মানুষ মনে করছে। এই বাস্তবতায় শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা, হলেও সেটা সফলভাবে বাস্তবায়ন হবে কিনা এ নিয়ে জনগণের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে। তো এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপি কি মনে করছে, আসলে শেষ পর্যন্ত নির্বাচনটা শান্তিপূর্ণভাবে হবে কি? আমার তো মনে হয় যে বাংলাদেশের মানুষ তারা গত পরপর 3টে নির্বাচনে কোনো ভোট দিতে পারেনি। আজকে যার বয়স 35 বছর, সে এখন পর্যন্ত একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি। তো দেশের আমার মনে হয় যে 100% জনগণই ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের যে অপেক্ষা এবং তাদের যে সামনে এগিয়ে যাওয়ার যে আনন্দ, এই আনন্দের সামনে সব ধরনের আপনার ষড়যন্ত্র, আপনি যাদের কথা বললেন, এই ষড়যন্ত্রগুলো আমার মনে হয় যে বানের কুটার মতো ভেসে যাবে মানুষের যে আকাঙ্ক্ষার সামনে। আমরা যেই অফিসে আপনার সাক্ষাৎকার নিচ্ছি, এটা বিএনপির অ্যানালাইসিস সেল বলে আমরা জানি। তো এই প্রতিষ্ঠানের কাজ কি? এটা ঠিক বিএনপি অ্যানালিসিস সেল একা না, এটা অ্যানালিসিস সেলের মূল কাজ হলো আপনার বিভিন্ন রকম কন্টেন্ট ডেভেলপ করা দলের জন্য, দলের ক্যাম্পেইনের জন্য। আমাদের যে 31 দফা আছে, আমাদের 31 দফার মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আপনার ফ্যামিলি কার্ড, বিভিন্ন রকম আপনার বিভিন্ন খাতে আমরা কি কাজ করব সেগুলো নিয়ে আমরা বিশদ কাজ করছি। সো অ্যানালিসিস সেলের মূল কাজ হলো আপনার এই 31 দফা এবং আমাদের দলীয় যে বিভিন্ন রকম প্রচারণা, সেগুলোর উপরে কন্টেন্ট ডেভেলপ করা এবং সেই কন্টেন্ট ডেভেলপ করে আপনার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এবং মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে এটাকে ছড়িয়ে দেওয়া, ডিস্ট্রিবিউট করা, দেশব্যাপী ডিস্ট্রিবিউট করা, যাতে জনগণ বুঝতে পারে যে বিএনপি ভবিষ্যতে বাংলাদেশের জন্য কী ভ্যালু অ্যাড করবে। এইটাই আসলে আমাদের অ্যানালিসিসের মূল কাজ। গ্রাসরুট নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আপনার কাজটা কি? তো এটার নাম হলো গ্রাসরুট নেটওয়ার্ক। তার অর্থ হলো আমাদের মাঠ পর্যায় পর্যন্ত একটা নেটওয়ার্ক তৈরি করা। তো আমরা তার আওতায় যেটা করছি, আমরা 300 আসনে, সংসদীয় আসনে, প্রতিটি আসন থেকে আমরা 2 থেকে 3 জন ভলেন্টিয়ার সংগ্রহ করছি, যারা আমাদের সেন্ট্রাল লেভেলে আরও কিছু আমাদের ভলেন্টিয়ার আছেন সেন্ট্রাল লেভেলে, ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন। এবং এদের মূলত দায়িত্ব 3টা। প্রথম দায়িত্ব হলো যে বিএনপির এই যে ক্যাম্পেইনের জন্য আমরা বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি হয়, এই কন্টেন্টগুলোকে 300 আসনে ফেসবুক পেজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিস্ট্রিবিউট করা। এবং সোশ্যাল মিডিয়া ছাড়াও এখন গ্রাসরুটে যে মেইনস্ট্রিম মিডিয়া আছে, উপজেলাতে প্রেস ক্লাব আছে, জেলায় প্রেস ক্লাব আছে, এদের সাথে সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন রকম লোকাল নিউজ পেপারে এই কন্টেন্টগুলো ছাপানো। এইটা হলো একটা কাজ, বড় কাজ। দ্বিতীয় কাজ হলো বিভিন্ন সংসদীয় আসনে আমাদের যে প্রার্থী আছেন, উনি এবং ওনার সমর্থকরা যেসব ভালো কাজ, দৃষ্টান্তমূলক কাজ ওনারা করেন, সেই গল্পগুলোকে তুলে নিয়ে আসা, যাতে করে জাতীয়ভাবে সেই গল্পগুলোকে প্রচার করা যায়। এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো যে কোনো সংসদীয় আসনে যদি কোনো রকম আনপ্লেজেন্ট কোনো ঘটনার কোনো পরিস্থিতি উদ্ভব হয়, এটা একটা আর্লি ওয়ার্নিং পাওয়া তাদের কাছ থেকে, নেটওয়ার্কের মাধ্যমে আর্লি ওয়ার্নিং পাওয়া, যাতে করে বিএনপির যে নেতৃত্ব আছেন সেন্ট্রাল লেভেলে, ওনারা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারেন। তো আশা করছি যে গ্রাসরুট নেটওয়ার্কের মাধ্যমে আমরা আমাদের যে প্রচার, সামাজিক মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যে ফর্মাল যোগাযোগ মাধ্যম, এগুলোর মাধ্যমে আমরা সারা দেশব্যাপী অনেক বেশি সিস্টেম্যাটিক্যালি এবং অনেক জনগণকে অংশগ্রহণের মাধ্যমে আমরা ছড়িয়ে যেতে পারব।